Welcome everyone. Welcome to the another video of National Emblem or Symbols of India. আমরা পার্ট ওয়ানে তিনটে টপিক সম্বন্ধে পড়েছিলাম। এখন এখানে আমরা বাকি যে ইম্পর্টেন্ট টপিকগুলো আছে সেগুলো পড়ব। আর বাকিগুলো তোমরা যে কোনো জায়গা থেকে পড়তে পারবে, অসুবিধা নেই। কিন্তু এর যে ইম্পর্টেন্ট পার্টগুলো সেগুলো আমি তোমাদেরকে কমপ্লিট করে দিয়েছি। তার ইম্পর্টেন্ট যে পয়েন্টসগুলো যেখান থেকে কোশ্চেন্স আসে, সেই হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড বলতে পারো বা সিগনিফিকেন্স বলতে পারো, ফিচার্স বলতে পারো, সেগুলো আমি এখানে কমপ্লিট করে দিচ্ছি। তো এখন আমাদের টপিক হচ্ছে ন্যাশনাল এমব্লেম। তো ন্যাশনাল এমব্লেম যা বা অশোক স্তম্ভ, এই সম্বন্ধে আমাদের আইডিয়া রয়েছে, জিনিসটা কি কী ব্যাপার, কিন্তু এর ডিটেলিং ব্যাপারগুলো আমাদের খুব দরকার। প্রথমত হচ্ছে আমরা একটুখানি হিস্ট্রির দিকে জোর দেবো। সবার আগে আসবো হচ্ছে আমাদের এই যে এমব্লেম। এমব্লেম কোনটা না, এটা এটা আমরা সবাই জানি বা দেখেছি, কিন্তু এর বেশ কিছু অজানা তথ্য আমরা আজকে জানবো। প্রথম কথা হচ্ছে এটা কোথা থেকে অ্যাডপ্ট করা হয়। এটাকে অ্যাডপ্ট করা হয় হচ্ছে সারনাথ লায়ন ক্যাপিটাল অফ অশোকা। অশোকা যে মহান যোদ্ধা ছিলেন, তার সারনাথ লায়ন ক্যাপিটাল যেখানে রয়েছে সেখান থেকে, যেটা বারাণসী উত্তরপ্রদেশে রয়েছে, সেখান থেকে এই এমব্লেমটাকে অ্যাডাপ্ট করা হয়। কিন্তু পুরোপুরিভাবে অ্যাডাপ্ট করা হয় না, বেশ কিছু জিনিস একটু অ্যাডিশনাল অল্টারেশন করা হয়। বলছি, প্রথমত হচ্ছে এখানে চারটে লাইন রয়েছে। আমরা যদিও এখানে একটা দুটো তিনটেকে দেখতে পাই, আরেকজনকে দেখতে পাই যে পেছনে রয়েছে, হিডেন রয়েছে, ঠিক আছে, যেখানে ব্যাক টু ব্যাক তারা মাউন্টেড রয়েছে। প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এখানে আমরা অনেকগুলো অ্যানিমাল দেখতে পাচ্ছি, ঠিক আছে, চক্র দেখতে পাচ্ছি। এগুলো প্রত্যেকটা সিগনিফিকেন্স রয়েছে। যেমন ধর হচ্ছে একটা এলিফ্যান্ট আছে, একটা গ্যালোপিং হর্স আছে, মানে হচ্ছে একটা দৌড়চ্ছে, দেখো, সেই ঘোড়া রয়েছে, বুল রয়েছে, লায়ন রয়েছে। তো এরা সবাই খেয়াল করে দেখবে, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, এরা প্রত্যেকে একটা করে চক্র দ্বারা সেপারেটেড, এবং এই চক্রটা কি না, ধর্মচক্র, বা এটা হচ্ছে আমাদের অশোক চক্র যেটা আমরা বলি আর কি। তো এবার হচ্ছে এই পুরো জিনিসটা, যেটা অরিজিনাল অশোকান ইনস্ক্রিপশনে বা অশোকার যে সারনাথ লায়ন ক্যাপিটালে যেটা ছিল আর কি, যেটা থেকে আমরা অ্যাডাপ্ট করেছি, সেখানে একটা বেল শেপড লোটাস ছিল উল্টো দিকে, ঠিক আছে। তো সেটাকে অমিট করা হয় পরবর্তীকালে, বলা হচ্ছে। তো এবার হচ্ছে এটাকে আমরা কী বলছি না, ধর্মচক্র বলছি, ঠিক আছে। যে চক্রটা আমরা দেখতে পাচ্ছি, এটা নিয়ে আমি আগেও আলোচনা করেছি। আমাদের একটু আলোচনা করেছিলাম কোথায় না, আমাদের ন্যাশনাল ফ্ল্যাগে আলোচনা করেছিলাম পার্ট ওয়ানে, দেখে নেবে ভিডিওটা, এবং ভিডিওটা ফার্স্ট টু লাস্ট অব্দি খুব ভালো করে দেখবে। আর যদি শিখতে পারো, এখান থেকে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট শিখতে পারো, লার্ন করতে পারো, তাহলে প্লিজ প্রত্যেকে শেয়ার করো আর লাইকটা অবশ্যই করো, এবং যে প্রশ্নগুলো করা হবে তো সেই কমেন্টগুলো অবশ্যই জানিও, ঠিক আছে, কমেন্ট করে জানিও। এবার হচ্ছে নেক্সট আমি যে টপিকটায় যাবো, মানে এই টপিকটার যে ইম্পর্টেন্ট পয়েন্ট, অ্যাডাপশন কবে হয়, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আর 26 জানুয়ারি 1950, 1950 খুব ইম্পর্টেন্ট ইয়ার ফর আওয়ার ইন্ডিয়ান কনস্টিটিউশন। সেটা 26 জানুয়ারিতে এটাকে কী করা হয় না, অ্যাডাপ্ট করা হয়। এবং যেখানে হচ্ছে একটা হিডেন থাকছে এবং তিনটে লায়ন আমরা সামনে দেখতে পাচ্ছি এখনই পিকচারে, যেটা আমি বললাম। এর পেছনেও কিন্তু অলরেডি একটা লায়ন রয়েছে এবং ব্যাক টু ব্যাক তারা পিঠের সাথে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। এবার যখন অ্যাডাপ্ট করা হয় তখন কি হয় না, এই পার্টটাকে মাথায় রাখবে। এই যে বেল শেপড লোটাস যেটা বলছিলাম, যে উল্টো দিকে এরকম টাইপের যে লোটাস ছিল, সেই লোটাসটাকে কিন্তু ওরা অমিট করে দিল, যে দরকার নেই, তার ওপরে যেটা রয়েছে সেই ফিগারটুকুকেই আমরা ন্যাশনাল এমব্লেম হিসাবে ইউজ করব, ঠিক আছে। হলো। বরঞ্চ তার জায়গায় যেটা করা হলো, খেয়াল করে যদি দেখে থাকো, এখানে একটা চাকার মতন বসানো রয়েছে, সেইটাই তারা ওই লোটাসটাকে সরিয়ে তারা ওই জায়গাটাকে ইনক্লুড করলো। দ্য হুইল অ্যাপিয়ার্স ইন দ্য লেভেলস, এটা এক্সটার্নাল। আচ্ছা, তো এখানে এই ব্যাপারটা হলো, ঠিক আছে। এবার এখানে যদি খেয়াল করে দেখো, এগুলো তো সবই বলে ফেলেছি বলে আমি নতুন করে বললাম না। সাইলেন্ট ফিচার্স খুব ইম্পর্টেন্ট, ঠান্ডা মাথায় আমাদেরকে পড়তে হবে ভালো করে। দ্য স্টেট এমব্লেম অফ ইন্ডিয়া ইজ অফিসিয়াল সিল অফ গভর্নমেন্ট। অফিসিয়াল সিল, এটা মাথায় রাখতে হবে, অশোক স্তম্ভ যেটাকে আমরা সবসময় বলে থাকি। চারটে যে অ্যানিমাল রয়েছে তাদের নির্দিষ্ট সিগনিফিকেন্স রয়েছে। প্রথমত দেখা যে গ্যালোপিং হর্স রয়েছে। তার আগে একটা কথা বলি, চারটে অ্যানিমাল কেন রয়েছে না, 4 ডিরেকশনের জন্য। আমরা জানি ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ 4 ডিরেকশন, সেই 4 ডিরেকশনের জন্য চারটে আমাদের এখানে অ্যানিমাল নেওয়া হয়েছে। প্রথম হচ্ছে গ্যালোপিং হর্স। তো গ্যালোপিং হর্সের ব্যাপারটা কি না, সেটা হচ্ছে ওয়েস্টকে ইন্ডিকেট করছে, ঠিক আছে, ওয়েস্টকে ইন্ডিকেট করছে। এবং সেই যে হর্স, সেটা হচ্ছে কন্টক, ঠিক আছে, কন্টক বলে, সেই কন্টক। এবং হচ্ছে এটা বুদ্ধ বৌদ্ধ ধর্মের গৌতম বুদ্ধের মতে সেটা হচ্ছে ফর লিভিং হিজ প্রিন্সলি লাইফ। সে তার যে বন, নিশ্চয়ই জানি গৌতম বুদ্ধ অরিজিনালি ছিলেন হচ্ছে একজন রাজা, রাজপুত্র। তো তিনি যখন এই ত্যাগ, সংসার ত্যাগ করে মায়া কাটিয়ে যখন ধ্যানে বসলেন, তাহলে এই যে সংসার ছেড়ে বেরিয়ে আসা, সেটাকে গ্যালোপিং হর্স হিসাবে ইন্ডিকেট করা হচ্ছে, ঠিক আছে। চলো নেক্সট, অ্যান এলিফ্যান্ট। এলিফ্যান্ট কী কাজ করছে, এলিফ্যান্টটা প্রথমে ইন্ডিকেট করছে যে ইস্টকে,
ঠিক আছে, এটা কি করছে না, ড্রিম, ইট ডেপিক্টস দ্য ড্রিম অফ কুইন মায়া, মায়া বলি না, সেই মায়াকে মায়ার যে স্বপ্ন, স্বপ্নজাল, মায়াজাল, সেটাকে ইন্ডিকেট করছে। ঠিক আছে, বুল, বুল কাকে ইন্ডিকেট করছে না, বুল ইন্ডিকেট করছে সাউথ ডিরেকশনকে, এবং এটা একটা জোডিয়াক সাইন, তার রাউসকে করছে। ঠিক আছে, যখন বুদ্ধ জন্মগ্রহণ করে সেই সময়কার। ঠিক আছে, আর লায়ন, লায়ন হচ্ছে আমাদের নর্থ ডিরেকশনকে ইন্ডিকেট করছে, যেটা হচ্ছে আমাদের এনলাইটমেন্ট মানে বোধিলাভকে ইন্ডিকেট করছে। ঠিক আছে, এবার এদের মাঝখানে যে এই ছোটো প্রত্যেকটা জায়গায় দেখতে পাচ্ছি আমরা হুইল থাকছে, সেই হুইলটা দ্বারা যে সেপারেট করা আছে, সেই হুইলটা বেসিক্যালি আলটিমেটলি কী বলছে না, এক্সিস্টেন্স টিল ইটার্নিটি, যতদিন জগৎ সংসার থাকবে এই চাকা ঘুরবে, সেই কন্টিনিউটিটাকে বোঝানোর জন্য তারা এই চক্র দ্বারা এই যে চারটে অ্যানিমেলকে তারা আলাদা করে রেখেছে, চারটে ডিরেকশন যেটাকে ইন্ডিকেট করছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমরা সবাই জানো যে মুন্ডুক উপনিষদ থেকে এই সত্যমেব জয়তে নাম এই কথাটাকে নেওয়া হয়েছে, যেটা তোমরা এমব্লেমে দেখতে পেয়েছো, এমব্লেমে সত্যমেব জয়ত, এটা মুন্ডুক উপনিষদ থেকে নেওয়া হয়েছে, এবং যাকে আমরা, যার মিনিং বেসিক বলা যায় ট্রুথ অ্যালোন ট্রায়াম্পস, এটাও মাঝে মধ্যে প্রশ্ন আসে। এবং আরেকটা প্রশ্ন আসে, কোন স্ক্রিপ্টে লেখা হয়েছিল সেই সময় না, দেবনাগরী স্ক্রিপ্টে লেখা হয়েছিল। অনেক রকম ভাষা ছিল, পালি ভাষা, দেবনাগরী ভাষা, সেই দেবনাগরী ভাষায় লেখা হয়েছিল। ঠিক আছে, আর এটা যে হুইল অফ ল বলা হয় বা ধর্মচক্র বলা হয়, সেটা নিয়ে তো নতুন কিছু বলা নেই, কারণ আমরা এটা আলোচনা করেছিলাম ন্যাশনাল ফ্ল্যাগে। ঠিক আছে, আচ্ছা, আর এই যে চারটে লায়ন কেন, যদি তোমাকে কখনো প্রশ্ন করবে, তোমার যদি জানতে ইচ্ছা করে, বেসিক্যালি এটা বৌদ্ধ ধর্মের, অশোকা তো পরবর্তীকালে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন, তো সেই ধর্মটাকে প্রচারের জন্য তিনি যেটা বলেন আর কি, যে গৌতম বুদ্ধের যে মতামত চারদিকে ছড়িয়ে দেওয়া এই ধর্মকে, সেইটাই ডেপিক্ট করে চারটে ডিরেকশন, সেই জন্য হচ্ছে চারটে লায়ন যারা ব্যাক টু ব্যাক দাঁড়িয়ে আছে। ঠিক আছে, ওকে, চলো তাহলে মোটামুটি আমাদের ইম্পর্টেন্ট যে পয়েন্টগুলো সেটা গেল হচ্ছে আমাদের এমব্লেমের উপরে, খুব ইম্পর্টেন্ট, ভালো করে মন দিয়ে শোনো, বোঝো, লিখে নেবে। ঠিক আছে, নেক্সট ইজ ন্যাশনাল অ্যানিমাল, নান আদার দ্যান রয়্যাল বেঙ্গল টাইগার। ঠিক আছে, এই রয়্যাল বেঙ্গল টাইগার ন্যাশনাল অ্যানিমাল হঠাৎ করে কেন, মানে আমাদের তো এটা হতেই পারে মাথায় যে প্রচুর অ্যানিমাল রয়েছে, প্রচুর ফ্লাওয়ার রয়েছে, প্রচুর ট্রি রয়েছে, বার্ড রয়েছে, হঠাৎ করে এইগুলোই সিলেক্টিভ কেন, তার পিছনে কিছু কারণ রয়েছে। প্রথমত হচ্ছে, আগে যেটা জানবো, প্যান্থেরা টাইগ্রিস বলা হয়, সাইন্টিফিক নেম আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। আর 1972-এর নভেম্বর থেকে আমাদের কাছে ন্যাশনাল অ্যানিমাল হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের। ঠিক আছে, তাদেরকে অ্যাডপ্ট করা হয়, অবশ্যই তখনকার সেন্ট্রাল গভর্নমেন্ট সেটাকে অ্যাডপ্ট করে নির্দিষ্ট কারণে। সেই কারণের মধ্যে হচ্ছে যে এক্সটিংক্ট হয়ে যাচ্ছে, বা সে আমাদের পুরো ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করছে, যে কোনো ন্যাশনাল যে সিম্বল সেগুলো আমাদের ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করছে প্রতি ক্ষেত্রে। যদি দেখবো আমরা যে স্টেট যখন পড়বো, স্টেটের প্রত্যেক কটা স্টেটের ক্ষেত্রে আবার এই প্রত্যেক কটা সিম্বল কিন্তু আবার আলাদা, কম বেশি আলাদা। ঠিক আছে, এর পরবর্তীকালে প্রজেক্ট টাইগার লঞ্চ করা হয়, যে প্রজেক্ট টাইগার 1973 সালে 1973-তে এপ্রিলে লঞ্চ করা হয়। এটা একটু জেনে রাখবে, ফর ইউর জেনারেল নলেজ, খুব ইম্পর্টেন্ট, জেনে রাখবে। ঠিক আছে, এখন পর্যন্ত 27টা টাইগার রিজার্ভ আছে, কিছু প্রজেক্টেড আছে, আরও কিছু নতুন অ্যাড হচ্ছে, এবং এত কিলোমিটার এরিয়াতে এখনও পর্যন্ত টাইগার রিজার্ভ ছড়িয়ে আছে। ঠিক আছে, তো মোস্ট ইম্পর্টেন্ট মাথায় রাখবে এই ইম্পর্টেন্ট পয়েন্টগুলো, কোন ইয়ারগুলো, এই ইয়ারগুলোর উপর কিন্তু কোশ্চেন আছে, কারণ আমাদের টার্গেট কিন্তু খুব একটা সোজা কোশ্চেন আসবে সেটাই করতে হবে, সেটা কোনো সোজা পরীক্ষা থেকে কঠিন পরীক্ষা, সকল পরীক্ষার জন্য আমরা এটাকে ভালো করে পড়াশোনা করব। ঠিক আছে, ভিডিওর শেষ অবধি দেখতে থাকো, হয়তো একটু বড় হচ্ছে, আগেরটা একটু বড় হয়েছে, এটাও একটু বড় হচ্ছে, কিন্তু ভালো করে পড়ো। এবং যেটা করো সেটা হচ্ছে যে তোমরা কমেন্ট করছো না, কমেন্ট করো, এবং যদি ভালো লাগে, যে শিখতে পারি, প্লিজ একটু লাইক করো না, অসুবিধা কোথায়, লাইক করলে বরঞ্চ আমরা আরও বেশি এনার্জি পাবো, সেই এনার্জি দিয়ে আমরা আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। ঠিক আছে, চলো নেক্সট, ন্যাশনাল বার্ড নানা আদার দেন আমাদের পিকক। তো পিকক সম্বন্ধে আমরা খুব সিম্পল জিনিস সবার আগে যেটা জানবো সেটা হচ্ছে সাইন্টিফিক নেম না, প্যাভো ক্রিস্টাসাস। ঠিক আছে, এটা গেল। সেকেন্ড অফ অল হচ্ছে যে কত সাল থেকে, না সেই 1972 অ্যাক্টের উপর বেস করি ওয়াইল্ড লাইফ প্রোটেকশন, এটা খুব ইম্পর্টেন্ট, প্রচুরবার পরীক্ষা এসেছে যে ইন্ডিয়ান ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972 কবে। ঠিক আছে, তার কারণ অল আর রিলেটেড ফর দিস অ্যানিমালস। ঠিক আছে, আর কিন্তু আমাদের এই ন্যাশনাল বার্ড কবে অ্যাডপ্ট করে, 1964-এ। আমি যদি একটুখানি আগে যাই, ন্যাশনাল অ্যানিমাল 72-তে, এটা হচ্ছে আমাদের 64-এ ন্যাশনাল বার্ড অ্যাডাপ্টেড হয়। ঠিক আছে, কেননা তখন এই বার্ডদেরকে মানে তার পেখমের সৌন্দর্যের জন্য মেরে ফেলা হচ্ছিল, মেরে ফেলে কী করা হচ্ছিল, যে ওই যা হয় চোরা কারবারিদের মাধ্যমে মেরে ফেলা হচ্ছে, একটা পুরো প্রজাতি শেষ করে দেওয়া হচ্ছিল, তো সেটার জন্যই আটকে দেওয়া হলো, এবং সে তখন গভর্নমেন্ট এই ডিসিশনটা নেন। তো চলো নেক্সট হচ্ছে আমাদের ন্যাশনাল ফ্লাওয়ার নানা দেন আমাদের পদ্ম বা লোটাস। তো লোটাস হচ্ছে নেলুম্বো নুসিফেরা, এটা হচ্ছে সাইন্টিফিক নেম। ঠিক আছে, এগুলো থেকে এগুলোই মোটামুটি পড়বো। আর নেক্সট হচ্ছে ন্যাশনাল ট্রি, ব্যানিয়ান ট্রি, ফিকাস বেঙ্গালেন্সিস। ঠিক আছে, তার কারণ আছে, এই যে এগুলো নেওয়ার পেছনে কারণ আছে, তাদের সৌন্দর্য বা তাদের যেমন এই ব্যানিয়ান ট্রি অনেক রুট অনেক গভীরে যায়,
ঠিক আছে? মানে যে সংস্কৃতি আমাদের ভারতীয় সংস্কৃতি বা আমাদের এটা ফ্র্যাটার্নিটি, আমাদের কি বলবো, আমাদের এই যে সবার সাথে মিলেমিশে থাকা, এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে আম, বর্তমান দিনের ডেভেলপমেন্ট, এই যে যাই হোক, আলটিমেটলি আমরা আমাদের রুটকে ভুলিনি। এরকম নানা রকম সিম্বলাইজ আমরা এই সিম্বলগুলোর মাধ্যমে করে থাকি। ন্যাশনাল ফ্রুট ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, ম্যাঙ্গো, ঠিক আছে? তো এইগুলো ছিল হচ্ছে আমাদের মোটামুটি ইম্পর্টেন্ট পার্ট, যেগুলো আমরা দেখলাম, বুঝলাম, জানলাম। শুধু আরেকটা পার্ট যেটা বাকি আছে, ন্যাশনাল ক্যালেন্ডার, সেটা একটু বলে নিই, একবার শেষ করি। ন্যাশনাল ক্যালেন্ডার হচ্ছে আমাদের শকা এরা থেকে শুরু হয়, মানে শকাব্দ থেকে শুরু হয়, নিশ্চয়ই আমরা জানি। শকা এরা থেকে শুরু হয়, এবং আম, এই ক্যালেন্ডার বহু প্রাচীন ক্যালেন্ডার, মানে বহু পুরনো ক্যালেন্ডার, সেটাকে আমরা সাধারণত আমাদের স্ট্যান্ডার্ড ক্যালেন্ডার হিসাবে, আমাদের ন্যাশনাল ক্যালেন্ডার হিসাবে আমরা বলে থাকি। যদিও আমরা সেক্ষেত্রে ক্যালেন্ডারের যে এর যে সূচি বা এর যা ক্যারেক্টারিস্টিক্স বা এর যা ফিচার্স, সেগুলো আমরা তেমনভাবে হয়তো ইউজ করি না, কিন্তু আমরা খেয়াল করে দেখবে, আমরা আমাদের নর্মালি বাংলায়ও দেখবে ক্যালেন্ডার যখন আমরা ইউজ করি, তখন কিন্তু এর উপর বেস করেই ক্যালেন্ডারগুলো থাকে, ঠিক আছে? বাংলা যে ঋতুগুলো, যে মাসগুলো, এগুলোর উপর বেস করেই থাকে। তো এইটুকু ইনফরমেশান তোমরা দেখে নেবে, ঠিক আছে? তো আমি এইখানেই ভিডিওটাকে তাড়াতাড়ি এন্ড করলাম, কেননা তোমরা যে এখান থেকে যে নোটসগুলো পেলে সেগুলোকে ভালো করে পড়ে সেই নোটসগুলোকে রিভিশন করো, এবং এটা অলরেডি কন্টেন্ট আমাদের ইউটিউব চ্যানেলে রইলো, বারবার দেখো। আর যারা এখন সাবস্ক্রাইব করনি, করে নাও ফর ফার্দার মোর ভিডিওস। আর আপকামিং এক্সামের জন্য কিন্তু দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট টপিক, সুতরাং কেউ মিস করো না। ভালো করে পড়ো, জানো, এবং বাকিদের জানতে সাহায্য করো। থ্যাংক ইউ এভরিওয়ান, স্টে টিউনড উইথ আস।